আসসালামু আলাইকুম। আজ আমরা এসএসসি 25 পরীক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতি হিসেবে সাধারণ গণিত বিষয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতে আমরা এই অধ্যায়ের বিগত বছরসমূহের বোর্ড প্রশ্নের বিশ্লেষণ দেখব। আমরা দেখছি 2017 সালে এই অধ্যায় থেকে একটা দুইটা মানে খুব কম পরিমাণে এমসিকিউ এসেছে, কিন্তু কোনো সিকিউ কোশ্চেন এই অধ্যায় থেকে আসেনি। আবার 2018 সালেও এই অধ্যায় থেকে কোনো সিকিউ কোশ্চেন আসেনি। 2019 সালে এখান থেকে ক নং প্রশ্ন এসেছিল। আর বরিশাল বোর্ডে আমরা দেখছি খ এবং গ নং প্রশ্ন এসেছিল এই অধ্যায় থেকে। 2020 সালে আমরা দেখছি ক, খ, ক মানে খুবই অল্প পরিমাণে কোশ্চেন এসেছে। 2021 সালে গণিত বিষয়ে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, এই কারণে আমরা এই ছকে 2021 সালের বিশ্লেষণটা দেখাচ্ছি না। আবার 2023 সালের শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারটা ছিল না, এই কারণে আমরা এটিকেও উল্লেখ করিনি এখানে। আর 2024 সালে আমরা দেখেছি কেবল রাজশাহী বোর্ডের গ নং প্রশ্ন এসেছিল এই অধ্যায় থেকে। অর্থাৎ এই অধ্যায়টা সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ না হলেও আমাদের এমসিকিউ এর জন্য এই অধ্যায়টা ভালোভাবে পড়ে রাখতে হবে। এছাড়া বিগত বছরসমূহে এই অধ্যায় থেকে যে সিকিউ কোশ্চেনগুলো এসেছে, এই ভিডিওতে আমরা সেই সিকিউ কোশ্চেনগুলোর সমাধানও দেখব। তো চলুন অধ্যায়টি আমরা শুরু করি। শুরুতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা দেখব স্বাভাবিক সংখ্যা সম্পর্কে। 1, 2, 3, 4 ডট ডট ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলা হয়। অর্থাৎ ধনাত্মক তার মানে এই সংখ্যাগুলো নেগেটিভ হওয়া যাবে না, অখণ্ড অর্থাৎ এই সংখ্যাগুলো ভগ্নাংশ হওয়া যাবে না, অর্থাৎ খণ্ড আকারে থাকা যাবে না। আর এই সংখ্যাগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা অথবা ধনাত্মক অখণ্ড সংখ্যা। আপনারা একটু খেয়াল রাখবেন, স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু শূন্য নেই, এটা আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য নেই। এবার দেখুন, আমাদের বলা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে আমরা বলি মৌলিক সংখ্যা। যেমন দেখেন দুইকে কিন্তু আমরা 1 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না, এই কারণে আমরা 2কে বলবো মৌলিক সংখ্যা। অনুরূপভাবে 3কেও আমরা 1 আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না, এই কারণে আমরা 3কেও বলবো মৌলিক সংখ্যা। অনুরূপভাবে 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 7 হচ্ছে মৌলিক সংখ্যা। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে 9 মৌলিক সংখ্যা কিনা, তো খেয়াল করে দেখেন 9কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি, 9 দ্বারা ভাগ করতে পারি। যেহেতু আমরা 9কে 3 দ্বারা ভাগ করতে পারতেছি, এই কারণে 9 মৌলিক সংখ্যা হবে না। অর্থাৎ যদি আমরা কেবলমাত্র 1 আর 9 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে না পারতাম, তাহলে এটাকে আমরা মৌলিক সংখ্যা বলতাম। কিন্তু আমরা দেখতেছি 1 এবং 9 ছাড়াও আমরা 3 দ্বারা ভাগ করতে পারতেছি, এই কারণে আমরা 9কে মৌলিক সংখ্যা বলতে পারি না। আর যে সকল সংখ্যা মৌলিক সংখ্যা নয় তাদেরকে আমরা বলি যৌগিক সংখ্যা। যেমন 4, 6, 8, 9, 10, 12 ইত্যাদি। এরপর আমরা দেখব পূর্ণ সংখ্যা সম্পর্কে। পূর্ণ সংখ্যা বলতে বোঝানো হয় যারা ভগ্নাংশ নয়, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের শূন্য থাকবে, আমাদের স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে সেগুলো পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে, এবং ঋণাত্মক যে সংখ্যাগুলো আছে এগুলো পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে, কিন্তু এখানে কোনো ভগ্নাংশ থাকা যাবে না। আর ভগ্নাংশ সংখ্যা বলতে আমরা বুঝি যে সকল সংখ্যাকে দুইটা সংখ্যার অনুপাত আকারে উপস্থাপন করা যায় তাদেরকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। কিন্তু খেয়াল রাখবেন, এই অনুপাত আকারে উপস্থাপন করার ক্ষেত্রে নিচের সংখ্যাটা 1 হওয়া যাবে না। যেমন 5কে কিন্তু আমরা চাইলে লিখতে পারি 5-এর নিচে 1। এখানেও তো আমরা দুইটা সংখ্যার অনুপাত আকারে লিখছি, কিন্তু এটাকে আমরা ভগ্নাংশ বলতে পারি না। কেন পারি না? কারণ নিচে যেহেতু 1 আছে, তো 5কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে তো 5ই হয়ে যায়, এই কারণে আমরা এটিকে ভগ্নাংশ বলতে পারবো না। তো ভগ্নাংশ হওয়ার শর্ত হচ্ছে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে উপস্থাপন করব, যেখানে q এর মান 0 তো হওয়া যাবেই না এবং q এর মান 1ও হওয়া যাবে না। এই দুটো শর্ত যারা মানবে তারাই হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আর ভগ্নাংশ সংখ্যাগুলো হচ্ছে দুই ধরনের, একটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ আর একটাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। যেমন আমি যদি লিখি 2-এর নিচে 3, এখানে খেয়াল করে দেখেন এটার দ্বারা বোঝাচ্ছে কোনো কিছুর 3/2 ভাগ, তো এটা বাস্তবে সম্ভব, এটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ হওয়ার জন্য আমাদের হরের মানটা লবের চেয়ে বড় হতে হবে। কিন্তু এটা যদি আমরা লিখতাম 3-এর নিচে 2, তার মানে কি বোঝায়? এটার দ্বারা বোঝায় কোনো কিছুর 2/3 ভাগ। অর্থাৎ বিষয়টা এরকম টাইপের, ধরেন আপনি একটা রুটি নিলেন,
এই রুটিকে আপনি 2 ভাগ করলেন, এই যে উপরে 1 ভাগ নিচে 1 ভাগ, তার মধ্যে থেকে আপনি 3 ভাগ নিচ্ছেন, তো বাস্তবে তো এটা সম্ভব না। এই কারণে এটাকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এই হরের মানটা লবের চেয়ে ছোট হয়। আর এই অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমরা মিশ্র ভগ্নাংশ আকারে উপস্থাপন করতে পারি। যেমন 3-এর নিচে 2 যেটা আছে এটাকে আমরা লিখতে পারি, একটু খেয়াল করে দেখেন, 3-এর নিচে 2 এটাকে আমরা লিখতে পারি 1 সমস্ত 1-এর নিচে 2, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশের যোগফল আকারে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে উপস্থাপন করতে পারি। তো এই আকারে যখন উপস্থাপন করব তখন তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এবার আমরা আলোচনা করব মূলদ সংখ্যা সম্পর্কে। মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে আমরা উপস্থাপন করতে পারি তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। অর্থাৎ পি বাই কিউ আকারে উপস্থাপন করব, যেখানে পি একটা পূর্ণ সংখ্যা, কিউ একটা পূর্ণ সংখ্যা। এখানে আমাদের খেয়াল রাখতে হবে কিউ এর মানটা কেবলমাত্র 0 হওয়া যাবে না। এখানে কিউ এর মান অন হতে পারে, কিউ এর মান অন হতেই পারে, কিউ এর মান 2 হতে পারে, -1 -2 যে কোনো কিছুই হতে পারে, শুধু কিউ এর মানটা 0 হওয়া যাবে না। অর্থাৎ এই 5কে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। আবার 2-এর নিচে 3 এটাকে আমরা ভগ্নাংশও বলতে পারি, এটাকে আমরা মূলদ সংখ্যাও বলতে পারি। এরপর আমাদের বলা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা পি ডিভাইডেড বাই কিউ আকারে উপস্থাপন করতে পারবো না তাদেরকে আমরা বলবো অমূলদ সংখ্যা। এখানে শর্ত একই, এই কিউ এর মানটা 0 হওয়া যাবে না। তো আমরা কিভাবে বুঝবো কোনো একটা সংখ্যা অমূলদ সংখ্যা? আপনারা খেয়াল রাখবেন, যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূলটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তো পূর্ণবর্গ কোনগুলো খেয়াল করে দেখেন, 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 9 পূর্ণবর্গ, 16 পূর্ণবর্গ, 25 পূর্ণবর্গ। কেন এগুলোকে পূর্ণবর্গ বলতেছি? কারণ এগুলোকে যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা পাই। খেয়াল করে দেখেন, বর্গমূল করতেছি আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি, বর্গমূল করতেছি আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি, বর্গমূল করতেছি আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি, বর্গমূল করতেছি আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি। অর্থাৎ যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাদেরকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ নয় কোনগুলো? এই যে 1 আর 4-এর মাঝের সংখ্যা 2, 3 এগুলো পূর্ণবর্গ নয়। আবার 5, 6, 7, 8, 10, 11, 12 ডট ডট এগুলো হচ্ছে পূর্ণবর্গ নয়। তো এই সংখ্যাগুলোকে যদি আমরা রুট করি, অর্থাৎ এই সংখ্যাগুলো যদি বর্গমূল নির্ণয় করি, সে বর্গমূলকে আমরা বলবো অমূলদ সংখ্যা। অর্থাৎ √2 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা, √6 একটি অমূলদ সংখ্যা, √7 একটি অমূলদ সংখ্যা। এভাবে আমরা অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। খেয়াল রাখবেন, অমূলদ সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ পি ডিভাইডেড বাই কিউ আকারে আমরা উপস্থাপন করতে পারি না। আর আমরা মনে রাখবো, পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করছি এইটুকুতে কোনো সমস্যা নেই। এবার আমরা একটা এমসিকিউ প্রশ্ন সমাধান করব। আমাদের বলা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? আমরা জানি অমূলদ সংখ্যাকে পি ডিভাইডেড বাই কিউ আকারে উপস্থাপন করা যায় না, যেখানে পি একটা পূর্ণ সংখ্যা, কিউ একটা পূর্ণ সংখ্যা। তো আমরা একটু খেয়াল করে দেখি এই অপশনগুলোকে আমরা এগুলো ভেঙে ভেঙে লিখি। যেমন প্রথম ক নং অপশন যেটা আছে, আপনারা একটু খেয়াল করে দেখেন, এটাকে আমরা লিখতে পারি, এখানে আমাদের দেওয়া আছে 364 আর নিচে আমাদের লেখা আছে √36। তো 64 যদি আমরা ঘনমূল নির্ণয় করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 4, আর 36কে যদি আমরা রুট করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 6। আপনারা একটু খেয়াল করে দেখেন, উপরেরটা পি নিচেরটা কিউ, অর্থাৎ পি বাই কিউ আকারে আমরা উপস্থাপন করতে পারতেছি, এই কারণে এটা হবে মূলদ সংখ্যা। আবার আমরা যদি বি নং অপশনটা দেখি, মানে খ নং অপশনটা যদি দেখি, আমাদের উপরে আছে √32 আর নিচে আছে আমাদের √64। তো √64কে আমরা লিখতে পারি √32 গুণন 2। পরের লাইনে আমরা লিখতে পারি √32 ডিভাইডেড বাই √32 গুণন √2, মানে সেপারেট করে লিখলাম। এই √32 এই √32 কাটাকাটি হলো, তো উপরে হচ্ছে আমাদের 1 আর নিচে হচ্ছে আমাদের √2। খেয়াল করে দেখেন, উপরের 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু নিচে √2 আছে, √2 কিন্তু পূর্ণ সংখ্যা না, এটা একটা অমূলদ সংখ্যা। তো আমরা যেহেতু দেখছি এই √32 ডিভাইডেড বাই √64 এটাকে আমরা পি বাই কিউ আকারে উপস্থাপন করতে পারতেছি না। আমাদের উপরেরটাও পূর্ণ সংখ্যা হওয়া লাগতো, নিচেরটাও একটা পূর্ণ সংখ্যা হওয়া লাগতো। আমাদের এই ক্ষেত্রে এক পূর্ণ সংখ্যা, এটা ঠিকঠাক, কিন্তু √2 কিন্তু পূর্ণ সংখ্যা না।
এই কারণে আমরা এটাকে পি বাই কিউ আকার বলতে পারতেছি না। তো যেহেতু আমরা খ নং অপশনকে পি বাই কিউ আকারে উপস্থাপন করতে পারতেছি না, তো এটা হবে আমাদের অমূলদ সংখ্যা। আমরা একটু পরের দুইটা অপশন চেক করে দেখি। গ নং অপশনে আমাদের দেয়া আছে √81 আর নিচে দেয়া আছে 625। তো 81কে রুট করলে আমরা পাচ্ছি 9 আর 625কে রুট করলে আমরা পাচ্ছি 25। খেয়াল করে দেখেন 9 একটা পূর্ণ সংখ্যা, 25 একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ পি বাই কিউ আকারে উপস্থাপন করতে পারতেছি। তো এটা মূলদ সংখ্যা। আবার ঘ নং অপশন যদি আমরা একটু খেয়াল করে দেখি, সেক্ষেত্রে আমাদের দেয়া আছে 3√8 আর নিচে দেয়া আছে 3√27। তো 8-এর যদি আমরা ঘনমূল নির্ণয় করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2, 27-এর যদি ঘনমূল নির্ণয় করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 3। এটাকেও আমরা পি বাই কিউ আকারে উপস্থাপন করতে পারতেছি। তো এটা হবে আমাদের মূলদ সংখ্যা। তো এই ক্ষেত্রে আমাদের অমূলদ সংখ্যা হবে খ নং অপশনটি, অর্থাৎ এটি আমাদের কারেক্ট আনসার। আমাদের প্রথম কুইজ প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা। তো আপনারা খেয়াল রাখবেন এই চারটা অপশনের মধ্যে যে অপশনের সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে উপস্থাপন করতে পারবো তাকেই বলা হবে মূলদ সংখ্যা। এখানে কিউ এর মানটা 0 হওয়া যাবে না, আর পি হতে হবে পূর্ণ সংখ্যা, কিউ হতে হবে পূর্ণ সংখ্যা। তো এর সঠিক আনসারটি আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। পরবর্তী এমসিকিউ প্রশ্নে আমাদের বলা হচ্ছে এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা। তো এই জাতীয় প্রশ্ন আসলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এ আর বির মান ধরে নেয়া। আমাদের বলা আছে এ আর বি ক্রমিক জোড় সংখ্যা। তো ধরেন আমরা এর মান ধরে নিলাম 2, তো 2 এর পরের জোড় সংখ্যা কত 4, তার মানে বির মান হবে আমাদের 4। আপনি চাইলে এর মান আপনি ধরতে পারতেন 6, বির মান তখন কত হতো 8। আপনি চাইলে এর মান ধরতে পারতেন 4, তাহলে বির মান কত হতো 6। আপনি চাইলে এর মান ধরতে পারতেন 8, বির মান তখন কত হতো 10। অর্থাৎ আপনি ইচ্ছা মতো প্রথমে একটা জোড় সংখ্যা ধরবেন, পরের জোড় সংখ্যাটা হবে বির মান, অর্থাৎ প্রথম জোড় সংখ্যাটা আমাদের হবে এর মান, পরের জোড় সংখ্যাটা হবে বির মান। এটা আমরা ইচ্ছা মতো নেব। আমাদের বলছে কোনটি বিজোড় সংখ্যা নির্দেশ করবে। তো একটু খেয়াল করে দেখেন আমাদের এখানে লেখা আছে a² + 1। আমি যদি প্রথমটা একটু নেই, আমরা যদি এর মান যদি নেই 2, বির মান যদি নেই 4, তো খেয়াল করে দেখেন আমাদের ক নং অপশনটা দেয়া আছে a² + 1। আমরা যদি এর মান 2 বসাই তো 2কে স্কোয়ার করলি, তো সেক্ষেত্রে আমরা লিখি 2 এর ওপর স্কোয়ার যোগ 1। 2কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 4, আর এখানে 1 যোগ আকারে আছে তো 1 যোগ লিখি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 5। 5 কিন্তু একটা বিজোড় সংখ্যা। আপনি পরের থেকে নেন, এই যে এখান থেকে 6 যদি নেন, 6কে স্কোয়ার করেন তো এখানে হবে 6 এর ওপর স্কোয়ার, 6কে স্কোয়ার করলে 36 যোগ 1 37, ওটাও কিন্তু বিজোড় সংখ্যা। আবার এটা যদি নেন এটাও সত্য, এটা নিলে এটাও সত্য, অর্থাৎ ক নং অপশনটি আমাদের বিজোড় সংখ্যা। আমরা একটু খ নং অপশনটা চেক করে দেখি। আমাদের দেয়া আছে b² + 2। বির মান আমাদের কত 4 হতে পারে, আমাদের হতে পারে 6, আমাদের হতে পারে 8, আমাদের হতে পারে 10। তো যে কোনো একটা মান নেন, আপনি যদি 4ই নেন তো তাকে স্কোয়ার করেন যোগ 2। 4কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 16 যোগ 2, তার মানে আমরা পাচ্ছি 18। তার মানে এটা তো বিজোড় সংখ্যা না, তার মানে খ নং অপশনটা বিজোড় সংখ্যা হতে পারে না। আবার পরেরটা আছে a², এর মান যদি 2 হয় 2কে স্কোয়ার করলে আমরা পাবো 4। এর মান যদি 6 হয় তাকে স্কোয়ার করলে পাবো 36। এর মান যদি 4 হয় তাকে স্কোয়ার করলে পাবো 16, অর্থাৎ এগুলো একটাও বিজোড় সংখ্যা না। আবার বির মান আমাদের হতে পারে 4, হতে পারে 8, হতে পারে 6, হতে পারে 10, যে কোনোটাই হতে পারে। এটাকে স্কোয়ার করলে আমরা বিজোড় সংখ্যা পাচ্ছি না, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হচ্ছে ক নং অপশনটি। দ্বিতীয় কুইজ প্রশ্নে আমাদের বলা হচ্ছে √12 নিচে 75 কোন ধরনের সংখ্যা। আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি, মূলদ সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি, অমূলদ সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি এবং মৌলিক সংখ্যা সম্পর্কেও আলোচনা করেছি। তো আপনারা এই প্রশ্নের সঠিক আনসারটি ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো আপনাদের একটা হিন্টস দিয়ে রাখি, এক্ষেত্রে আমাদের 12 আর 75 এগুলোকে কাটাকাটি করতে হবে, অর্থাৎ 12কে আপনারা ভেঙে লিখবেন এবং 75কে ভেঙে লিখবেন, তার উপর রুট দিবেন, তারপরে লাস্টে যা দেখবেন যে এটা সংখ্যাটা দেখতে কেমন হয়। যদি পূর্ণ সংখ্যা পান সেক্ষেত্রে হবে স্বাভাবিক, যদি পি বাই কিউ আকারে লিখতে পারেন সেক্ষেত্রে হবে মূলদ, যদি পি বাই কিউ আকারে না লিখতে পারেন সেক্ষেত্রে হবে অমূলদ। আর যদি আমরা দেখি সংখ্যাটা মৌলিক সংখ্যা পাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটা মৌলিক সংখ্যা। তো এর সঠিক আনসারটা আপনার ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন।
এরপর আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা জানব বাস্তব সংখ্যা সম্পর্কে। ইতোমধ্যে আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে জেনেছি। তো সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকেই মূলত বাস্তব সংখ্যা বলা হয়। অর্থাৎ যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে উপস্থাপন করতে পারবো এগুলোও বাস্তব সংখ্যা হবে, এবং যেগুলোকে p/q আকারে উপস্থাপন করতে পারবো না সেগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলবো। এরপর আমরা আলোচনা করব ধনাত্মক সংখ্যা সম্পর্কে। ধনাত্মক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলো শূন্যের চেয়ে বড়, অর্থাৎ কন্ডিশনটা একটাই, শূন্যের চেয়ে বড় হতে হবে। অর্থাৎ এক্স যদি একটা ধনাত্মক সংখ্যা হয়, এক্সের মানটা হতে হবে শূন্যের চেয়ে বড়। তাহলে আমি যদি বলি শূন্য কী সংখ্যা, তো শূন্য কিন্তু ধনাত্মক সংখ্যা না। ধনাত্মক সংখ্যাগুলো শূন্যের চেয়ে বড় হতে হয়। আবার ঋণাত্মক সংখ্যা কোনগুলো? ঋণাত্মক সংখ্যাগুলো শূন্যের চেয়ে ছোট হতে হয়। এক্স যদি একটা ঋণাত্মক সংখ্যা হয়, এক্সের মানটা শূন্যের চেয়ে ছোট হতে হবে। অর্থাৎ ধনাত্মক সংখ্যা শূন্যের চেয়ে বড়, ঋণাত্মক সংখ্যা শূন্যের চেয়ে ছোট। তাহলে শূন্য কী সংখ্যা? শূন্যকে আমরা বলবো অঋণাত্মক সংখ্যা। অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা বলবো অঋণাত্মক সংখ্যা। আপনারা একটু এই নামটা দেখেন, এখানে লেখা আছে অঋণাত্মক। অ মানে কিন্তু নেগেটিভ অর্থটা বোঝায়। তাহলে আমরা বলতেছি অঋণাত্মক, তার মানে ঋণাত্মক নয়। তাহলে ঋণাত্মক নয় মানে কি? শূন্যও তো ঋণাত্মক না, তার মানে শূন্যকেও আমরা বলবো অঋণাত্মক সংখ্যা। আবার ধনাত্মক যে সংখ্যাগুলো আছে সেগুলোকেও আমরা বলবো অঋণাত্মক সংখ্যা। আর এগুলোর মান দশমিক হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। আপনি কিন্তু চাইলে পড়াশোনা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন। গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হবে। পরবর্তী এমসিকিউ প্রশ্ন আমরা একটু খেয়াল করে দেখি। আমাদের বলা হচ্ছে এ বি সি বাস্তব সংখ্যা হলে এ মানে 1 নং অপশন, 2 নং, 3 নং এগুলোর মধ্যে কোনটা সঠিক? তো আমরা প্রথমটা একটু দেখি। আমাদের এখানে লেখা আছে এ বি প্লাস সি সমান এ বি প্লাস এসি। এটি মূলত বন্টন বিধি, অর্থাৎ এ দ্বারা আমরা বিকেও গুণ করতেছি, এ দ্বারা আমরা সিকেও গুণ করতেছি। মাঝখানে যেহেতু যোগ চিহ্ন আছে, তো মাঝখানে যোগ চিহ্ন থেকে যাবে। অর্থাৎ বিষয়টা দেখতে এমন 2 3 যোগ 6 আমি ইচ্ছা মতো নিলাম। তো সেক্ষেত্রে দেখেন কেমন হবে, 2 এর সাথে 3 গুণ হবে, তার মানে 2 গুণন 3। আবার 2 এর সাথে 6 গুণ হবে, মাঝখানে হবে যোগ চিহ্ন, তো দেখতে হবে এমন। তো লেফট সাইডের মান আমাদের কত আসে খেয়াল করে দেখেন। এই লেফট সাইড আমাদের এখানে যেটা দেয়া আছে এর মান কত? 6 আর 3 যোগ করে হচ্ছে 9, 9 এর সাথে 2 গুণ করলে আমরা পাচ্ছি 18। আমরা যদি রাইট সাইডের মান বের করি, রাইট সাইড দেখেন 3 দুগুণে কত? 6, 6 দুগুণে কত? 12। তো 12 আর 6 যোগ করে আমাদের হয় 18, অর্থাৎ লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল। তো আমাদের প্রথম অপশনটি সঠিক। আমাদের দ্বিতীয় অপশনে বলা আছে এর মান যদি বির চেয়ে ছোট হয় সেক্ষেত্রে আমরা এর সাথেও সি যোগ করব, বির সাথেও সি যোগ করব। খেয়াল করে দেখেন এর মান আমরা ধরে নিলাম, এর মান ধরে নিলাম 2, বির মান আমরা ধরে নিলাম 3। এখানে এর মানটা বির চেয়ে ছোট, তো দুই পাশে আমাদের সি যোগ করতে হবে। তো সির মান আপনি ইচ্ছা মতো নেন, ধরে নিতে পারেন সির মান পজিটিভ, নিতে পারেন সির মান নেগেটিভ। ধরেন সির মান আমরা নিলাম 5, তো 2 এর সাথে আমরা 5 যোগ করি, আবার 3 এর সাথেও আমরা 5 যোগ করি। তো সেক্ষেত্রে 2 আর 5 যোগ করে হবে 7, 3 আর 5 যোগ করে হবে 8। এবার দেখেন 8-এর মানই কিন্তু বড়, অর্থাৎ এই অসমতার দিকটা আমাদের একই থাকতেছে। আবার সির মানটা যদি নেগেটিভ হয়, ধরেন -5 নিলাম, তো 2 3 এরকম ছিল, 2 এর সাথে আমরা -5 যোগ করব, আবার 3 এর সাথে আমরা -5 যোগ করব। সেক্ষেত্রে খেয়াল করে দেখেন এই পাশে আমরা পাচ্ছি কত? 2 বিয়োগ 5 সমান -3, আর এই পাশে আমরা পাচ্ছি কত? 3 বিয়োগ 5 সমান -2। এবার কিন্তু -2টাই বড়, খেয়াল করে দেখেন -2ই বড়, অর্থাৎ অসমতার দিকটা আমাদের একই থাকতেছে। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের 2 নং অপশনটিও সঠিক। আমাদের 3 নং অপশনে বলা আছে এর মান বির চেয়ে ছোট, সির মান যদি শূন্যের চেয়ে ছোট হয়। খেয়াল করে দেখেন আমরা এই মানই নিচ্ছি, এর মান 2, বির মান হচ্ছে 3, আর সির মানটা কেমন হতে হবে? শূন্যের চেয়ে ছোট। তো শূন্যের চেয়ে ছোট -5 নেই, এই মানটাই চেক করে দেখি। তো -5 দ্বারা আমাদের কী করতে বলছে? এর সাথে সি গুণ আকারে আছে, তো 2 এর সাথে আমরা -5 গুণ দেব, 3 এর সাথেও আমরা -5 গুণ দেব। তো গুণ দিই, 2 গুণন -5, 3 গুণন -5। তো খেয়াল করে দেখি লেফট সাইডে কত পাচ্ছি? -10, রাইট সাইডে পাচ্ছি -15। এবার দেখেন কোনটা বড়? এবার কিন্তু -10 বড়, অর্থাৎ অসমতার দিকটা আমাদের ঘুরে যাচ্ছে। তো আমরা একটু খেয়াল করে দেখি, অসমতার দিক ছিল এইদিকে, পরে এটা ঘুরে গেছে। হ্যাঁ, তার মানে এটাও আমাদের সঠিক, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ঘ নং অপশনটি সঠিক। এই এমসিকিউ প্রশ্নে আমাদের বলা আছে এ বি সি বাস্তব সংখ্যা এবং এর মানটা বির চেয়ে ছোট হলে এসির মানটা বিসির চেয়ে ছোট হবে যখন সির মানটা শূন্যের চেয়ে বড়। আমরা এখানেও মান ধরে নিই, এর মান ধরে নিলাম 2, বির মান ধরে নিলাম 3, তো এর মানটা বির চেয়ে ছোট। তো প্রথমে আমরা সি নেব শূন্যের চেয়ে বড়, তো শূন্যের চেয়ে বড় একটা সংখ্যা নেন, আপনি চাইলে 5ই নেন। তো 2 এর সাথে আমরা 5 গুণ করি,
3-এর সাথেও আমরা 5 গুণ করি, তো এই পাশে আমরা পাচ্ছি 10 আর এই পাশে আমরা পাচ্ছি 15। খেয়াল করে দেখেন 15 মানটা বড়, অর্থাৎ অসমতার দিকটা আমাদের একই থাকবে। তো আগে অসমতার দিক যে দিকে ছিল, পরেও কিন্তু আমাদের অসমতার দিকটা 1 নাম্বার অপশনের একই আছে, তো আমাদের 1 নাম্বার অপশনটা সঠিক। আমরা 2 নম্বর অপশনটা দেখি, সির মানটা শূন্যের চেয়ে ছোট, তো আমরা সির মানটা নেই -5, সেক্ষেত্রে লেফট সাইডে পাবো -10 আর রাইট সাইডে পাবো -15। এক্ষেত্রে কিন্তু -10-এর মানটা -15-এর চেয়ে বড়, অর্থাৎ অসমতার দিকটা ঘুরে যাবে। তো আগে আমাদের অসমতার দিক যে দিকে ছিল, পরে কিন্তু অসমতার দিকটা ঘুরে গেছে, তো 2 নম্বর অপশনটাও সঠিক। 3 নম্বর অপশনে আমাদের দুই পাশে সি যোগ করা আছে, তো 2-এর সাথে আমরা 5 যোগ করি, 3-এর সাথেও 5 যোগ করি, সেক্ষেত্রে আমরা 2-এর সাথে 5 যোগ করলে পাচ্ছি 7, 3-এর সাথে 5 যোগ করলে আমরা পাচ্ছি 8। এক্ষেত্রে আমাদের 7-এর চেয়ে কিন্তু 8-এর মানটা বড়, অর্থাৎ অসমতার দিকটা আমাদের একই থাকতেছে। এখানে আমাদের অসমতার চিহ্ন যে দিকে দেওয়া আছে, এখানেও আমাদের অসমতার দিকটা একই দিকে দেওয়া আছে, অর্থাৎ 3 নাম্বার অপশনটাও সঠিক। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে ঘ নং অপশনটি। পরবর্তী এমসিকিউ প্রশ্ন আমাদের বলা আছে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটা অমূলদ সংখ্যা। তো প্রত্যেকটা ওয়ার্ড একটু ভেঙে ভেঙে দেখেন। পূর্ণবর্গ নয়, তো পূর্ণবর্গ নয় কত? 2। পূর্ণবর্গ নয় কত? 3, অর্থাৎ যাদেরকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না, তো 2ও হচ্ছে পূর্ণবর্গ নয়, 3ও হচ্ছে পূর্ণবর্গ নয়। এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল, তো 2কে যদি আমরা রুট করি, তো এটা তো একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা অংশে আমরা এটা কিন্তু আলোচনা করেছি, তো আমরা বলতে পারি পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটা অমূলদ সংখ্যা, অর্থাৎ এটা সঠিক। পরেরটাতে আমাদের বলা আছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে অঋণাত্মক সংখ্যা, এটা সম্পর্কেও আমরা আলোচনা করেছি, তো এটাও সঠিক। পরেরটাতে আমাদের বলা আছে শূন্য একটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার অংশে কিন্তু আমি আপনাকে বলেছিলাম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 ডট ডট এগুলো, এর মধ্যে কিন্তু শূন্য নাই। আমাদের এখানে বলা আছে শূন্য একটা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এটা সঠিক না। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে ক নং অপশনটি। আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে হবে। এবার আমরা জানব দশমিক ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে। দশমিক ভগ্নাংশ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যায় আমরা দশমিক চিহ্ন ব্যবহার করব তাদেরকে আমরা বলবো দশমিক ভগ্নাংশ সংখ্যা। যেমন আমরা বলতে পারি 2.5, এটাকে আমরা বলবো দশমিক ভগ্নাংশ সংখ্যা। আমরা যদি বলি 3.5, 2, 2, 2, 2 ডট 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 এরকম লিখলাম, এটাকে আমরা বলবো দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার আমরা যদি লিখি 7.234, 1, 0, 5, 7 ডট ডট ডট, এটাকেও আমরা বলবো দশমিক ভগ্নাংশ সংখ্যা। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি যে প্রথম উদাহরণে লিখেছিলাম, প্রথম উদাহরণে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ এখানে একটা অঙ্ক আছে। তো যখন আমরা দেখব দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা নির্দিষ্ট, তাকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ। অর্থাৎ দশমিক বিন্দুর পর যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট হয়, আমরা যদি গুণে বলতে পারি যে হ্যাঁ এই কয়টা সংখ্যা আছে, এই কয়টা অঙ্ক আছে, তখন তাকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ। তো এটা হবে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ। আবার আপনারা একটু খেয়াল করে দেখেন, দশমিক বিন্দুর পর এই 2 নাম্বার উদাহরণ আর 3 নাম্বার উদাহরণ, এই দুটাতেই কিন্তু অঙ্ক সংখ্যা অসীম। এখানে দেখেন ডট ডট দিয়ে রাখছি, তার মানে অনেক সংখ্যা পাবো, এখানেও ডট ডট দিয়ে রাখছি, এটাও অনেক অঙ্ক পাবো। তো এটাকে আমরা বলবো অসীম দশমিক ভগ্নাংশ। অর্থাৎ দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা নির্দিষ্ট না হলে তাকে আমরা বলবো অসীম দশমিক ভগ্নাংশ। অর্থাৎ এটা আমাদের অসীম দশমিক ভগ্নাংশ, এটাও আমাদের অসীম দশমিক ভগ্নাংশ। তো এই দুইটা উদাহরণের মধ্যে একটা জিনিস দেখেন, প্রথমটার ক্ষেত্রে দশমিক বিন্দু পর 5 আছে, তারপরে 2, 2, 2, 2, এরপর এটাও কত হবে 2, তারপরেরটাও 2, তারপরেরটাও 2, অর্থাৎ যতগুলো অঙ্কই থাকুক সবগুলো অঙ্কই কী হবে 2। এটাকে আমরা বলবো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ এটা অসীম ঠিক আছে, এটা অসীম ঠিক আছে, কিন্তু আবৃত, অর্থাৎ একই অঙ্ক বারবার আসতেছে, একই অঙ্ক বারবার আসতেছে, এটাকে আমরা বলবো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। কিন্তু পরের উদাহরণটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, প্রথমে আমাদের আছে 2, 3, 4, 1, 0, 5, 7, এর পরের অঙ্কটা কত হবে এটা কিন্তু আমরা বলতে পারবো না। তো এটাকে আমরা বলবো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ দশমিক বিন্দুর পর একই অঙ্ক যদি রিপিট ঘটে তাকে আমরা বলবো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, আর যদি কোনো রিপিটেশন না ঘটে তাকে আমরা বলবো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আমাদের এই প্রশ্নে বলা হচ্ছে 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? আমরা ইতোমধ্যে আবৃত দশমিক সম্পর্কে আলোচনা করেছি, অসীম দশমিক সম্পর্কে আলোচনা করেছি, অনাবৃত অসীম দশমিক সম্পর্কে আলোচনা করেছি এবং সসীম দশমিক সম্পর্কেও আলোচনা করেছি। তো আমরা এটার বর্গমূল নির্ণয় করি। আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে
0.25 বর্গমূল নির্ণয় করি সেক্ষেত্রে আমরা পাবো 0.5, অর্থাৎ এই দুইটা জেরোর জন্য একটা 0 পাবো আর এই 25-এর জন্য আমরা একটা 5 পাবো, তো হবে 0.5। আমরা দেখছি এখানে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা নির্দিষ্ট, তো এটাকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসারটি হবে ঘ নং অপশনটি। আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে হবে। এটি হচ্ছে আমরা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ পড়েছিলাম। এই অসীম আবৃত দশমিক ভগ্নাংশের আবৃত আর অনাবৃত অংশ বলতে দুটা কথা আছে। যেমন দেখেন খেয়াল করে 2.533333 ডট 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 এটা একটা লিখলাম, আবার আমি লিখলাম 2.333333। খেয়াল করে দেখেন, আবার আপনি চাইলে কিন্তু এরকমও লিখতে পারেন 0.252525 ডট ডট, আপনি উদাহরণ ইচ্ছা মতো নিতে পারেন। ওকে, আমাদের বলা হচ্ছে আবৃত অংশ। আবৃত অংশ হচ্ছে এই দশমিক বিন্দুর পর, ভালোভাবে কথাটা খেয়াল রাখবেন, দশমিক বিন্দুর পর যে অঙ্কগুলো রিপিট ঘটতেছে তাদেরকে আমরা বলবো আবৃত অংশ। অর্থাৎ আবৃত অংশ হচ্ছে এখান থেকে শুরু করে এই অসীম পর্যন্ত চলতেছে, এইটুকু হচ্ছে আমাদের আবৃত অংশ, অর্থাৎ যেগুলো রিপিট ঘটতেছে। আর তারপরে আমাদের বলা আছে অনাবৃত অংশ। অনাবৃত অংশ হচ্ছে যেটা রিপিট ঘটতেছে না, যেমন এই 5, এই 5কে আমরা বলবো অনাবৃত অংশ। আর দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রে আমাদের কোনো অনাবৃত অংশ নেই। দশমিকের আগেরগুলোর কথা কিন্তু বলা যাবে না, দশমিকের পরে দেখেন এখানে দশমিকের পরে সবগুলো অঙ্ক রিপিট ঘটতেছে, তো পুরোটাই হবে আবৃত অংশ। আবার পরের উদাহরণে দশমিক বিন্দুর পর 25 বারবার রিপিট ঘটতেছে, তো এটা পুরোটাকে আমরা বলবো আবৃত। তো এটাতে আমাদের কোনো অনাবৃত অংশ নেই, এটাতেও আমাদের কোনো অনাবৃত অংশ নেই। আর প্রথম উদাহরণের ক্ষেত্রে 5 হচ্ছে আমাদের অনাবৃত অংশ, আর এখান থেকে শুরু করে পুরোটাই হচ্ছে আমাদের আবৃত অংশ। আশা করছি আবৃত এবং অনাবৃত অংশ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। অসীম আবৃত দশমিক ভগ্নাংশে আবার দুইটা পার্ট আছে, আপনারা একটু খেয়াল করে দেখেন। 2.333333 ডট 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 এটা লিখছিলাম, আর একটা লিখলাম আমি 2.533333 ডট ডট ডট। আপনারা একটু খেয়াল করে দেখেন, প্রথম উদাহরণের ক্ষেত্রে দশমিক বিন্দুর পর কোনো অনাবৃত অংশ নেই, তো এটার ক্ষেত্রে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই বারবার রিপিট ঘটতেছে, তো এটাকে আমরা বলবো বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। অর্থাৎ দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সবগুলোই যদি বারবার রিপিট ঘটে তাকে আমরা বলবো বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। কিন্তু আমরা যদি দ্বিতীয় উদাহরণটার দিকে একটু খেয়াল করি, সেক্ষেত্রে আমরা দেখছি দশমিক বিন্দুর পর 5, এই অঙ্কের কোনো রিপিটেশন ঘটেনি, তারপর এগুলো রিপিট ঘটছে কিন্তু 5-এর কোনো রিপিটেশন ঘটেনি। অর্থাৎ এখানে আমাদের আবৃত অংশ আছে, অনাবৃত অংশ আছে, তো এটাকে আমরা বলবো মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। অর্থাৎ প্রথমটাকে আমরা বলবো বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ, আর পরেরটাকে আমরা বলবো মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। আর এই প্রথম উদাহরণকে আমরা চাইলে লিখতে পারি 2.3, তার উপর এইভাবে পৌনঃপুনিক চিহ্ন দেব, অর্থাৎ যেটা রিপিট ঘটবে তার উপর আমরা পৌনঃপুনিক চিহ্ন দেব। আর দ্বিতীয় উদাহরণটাকে আমরা চাইলে লিখতে পারি 2.5, তারপর 3, পুরোটার উপর এই 3-এর উপর দেবো পৌনঃপুনিক। অর্থাৎ যার উপর পৌনঃপুনিক দেবো সে বারবার রিপিট ঘটতেছে। তো যদি এমন হয় 2.25 ডট ডট ডট, তো এটাকে আমরা লিখবো প্রথমে 2 এটা তো ঠিকঠাক লিখবো। আমরা দেখছি 2.5 এটা বারবার রিপিট ঘটতেছে, তো 2.5 আগে লিখি, 2-এর ওপর একটা পৌনঃপুনিক দেবো, 5-এর ওপর একটা পৌনঃপুনিক দেবো। যদি এমন হতো 3.235 ডট ডট, আমরা দেখছি 2.35 এটা বারবার রিপিট ঘটতেছে, তো আমরা 3 আগে লিখি, তারপরে লিখবো 2.3.5, 2-এর ওপর একটা পৌনঃপুনিক দেবো, 5-এর ওপর একটা পৌনঃপুনিক দেবো। অর্থাৎ যেটা রিপিটেশন ঘটতেছে তার শুরুরটার ওপর একটা পৌনঃপুনিক দিতে হবে এবং শেষেরটার ওপর একটা পৌনঃপুনিক দিতে হবে, তখন আমরা তাকে বলি পৌনঃপুনিক ভগ্নাংশ। তো মূলত এগুলোই হচ্ছে আমাদের পৌনঃপুনিক ভগ্নাংশ। পৌনঃপুনিক ভগ্নাংশগুলোর মধ্যে অনাবৃত অংশ না থাকলে তাকে আমরা বলবো বিশুদ্ধ পৌনঃপুনিক, আর আবৃত অনাবৃত দুটাই থাকলে তাকে আমরা বলবো মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। এই এমসিকিউ প্রশ্নে আমরা দেখছি আমাদের জিজ্ঞেস করা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে আমরা p/q আকারে উপস্থাপন করতে পারি না, অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারি না। তো আপনারা খেয়াল রাখবেন, পৌনঃপুনিকযুক্ত যে ভগ্নাংশগুলো আছে সেগুলো সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা, তো এটা আমাদের অমূলদ হতে পারে না। আবার 0.80 এটাকে আমরা লিখতে পারি 80-র নিচে 100, তো এটা কি p/q আকারে লিখতে পারতেছি, তো এটা হবে মূলদ সংখ্যা। 9কে যদি বর্গমূল করি আমরা লিখতে পারি 3কে আমরা লিখতে পারি 3-এর নিচে 1, অর্থাৎ p/q আকারে লিখতে পারতেছি, তো এটা হবে মূলদ সংখ্যা। কিন্তু আমরা √8কে কিন্তু p
পি বাই কিউ আকারে উপস্থাপন করতে পারি না, অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে উপস্থাপন করতে পারি না। আমরা চাইলে এরকম লিখতে পারি √8 ডিভাইডেড বাই 1। তো এই 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, কিন্তু √8 কিন্তু পূর্ণ সংখ্যা না, অর্থাৎ এই ক্ষেত্রে √8কে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারতেছি না। তো এটাই হবে আমাদের অমূলদ সংখ্যা, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হচ্ছে গ নং অপশনটি। এবার আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস দেখব। তো বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করব। কিছু সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, যাদেরকে আমরা পি বাই কিউ আকারে উপস্থাপন করতে পারি, অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে উপস্থাপন করতে পারি, তাদেরকে আমরা বলি মূলদ সংখ্যা। আর যাদেরকে উপস্থাপন করতে পারি না তাদেরকে আমরা বলি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। কিছু সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা আর কিছু সংখ্যা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয়, ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য। ধনাত্মক সংখ্যাকে আবার আমরা তিন ভাগে ভাগ করি, মৌলিক, যৌগিক আর হচ্ছে এক। আর ঋণাত্মক সংখ্যায় আমরা কোনো শ্রেণী বিভক্ত করি না। ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করি, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, অর্থাৎ 2-এর নিচে 3 হলে এটাকে আমরা বলবো সাধারণ ভগ্নাংশ। আবার আমরা যদি বলি 2.3 এটাকে আমরা বলবো দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ তিন ধরনের, প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। মূলত এই মিশ্রটা অপ্রকৃতিরই একটা অংশ। আর দশমিক ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করি, সসীম আর অসীম আবৃত। আর অসীম অনাবৃত যেগুলো সেগুলো মূলত আমাদের অমূলদ সংখ্যা। তো আমরা নিচে কিছু সংখ্যা দেখছি, আমাদের কাজ হবে এই সংখ্যাগুলো এই শ্রেণী বিভাগের কোথায় পড়ে এটা আমাদের যাচাই করা। যেমন 3-এর নিচে 4, 3-এর নিচে 4 খেয়াল করে দেখেন এটা একটা ভগ্নাংশ। আর কেমন ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তো এটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশের মধ্যে এটা যাচ্ছে। 5 এটা একটা ধনাত্মক সংখ্যা এবং ধনাত্মকের মধ্যে এটা একটা মৌলিক সংখ্যা, তো 5কে বলবো একটা মৌলিক সংখ্যা। -7 এটা একটা ঋণাত্মক সংখ্যা। √13 এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। 0 এটা হচ্ছে এখানে আমাদের 0 অঋণাত্মক সংখ্যা। 1কে আমরা দিই এখানে 1। এরপরে আছে 9-এর নিচে 7, 9-এর নিচে 7 মূলত অপ্রকৃত ভগ্নাংশ। তো এটাকে আমরা চাইলে মিশ্র ভগ্নাংশ উপস্থাপন করতে পারি। এটাকে আমরা লিখতে পারি 1 সমস্ত 2-এর নিচে 7, তখন এটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। কিন্তু যদি আমরা 9-এর নিচে 7 রাখি তখন এটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। 12কে আমরা বলবো যৌগিক সংখ্যা। আর এটা কিন্তু পূর্ণ সংখ্যা, এটা কিন্তু খেয়াল রাখবেন, পূর্ণ সংখ্যার মধ্যে এটা যৌগিক সংখ্যা। এরপর আছে আমাদের 2 সমস্ত 4-এর নিচে 5, এটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। এরপরে আছে আমাদের 1.1234, আমরা দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা গুনতে পারতেছি, তো এটাকে বলবো সসীম দশমিক ভগ্নাংশ। পরেরটাতে আমরা দেখছি 0.32323-এর উপর পৌনঃপুনিক আছে, তো এটাকে আমরা বলবো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আশা করছি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে কোনো সমস্যা নেই। এবার আমরা একটা সিকিউ প্রশ্নের সমাধান দেখব। আমাদের বলা হচ্ছে প্রমাণ করো যে √5 একটা অমূলদ সংখ্যা। এটাকে মূলত আমরা বিরোধ পদ্ধতিতে প্রমাণ করব। আমাদের বলা হচ্ছে অমূলদ সংখ্যা, আমরা ধরে নেব এটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা নিয়ে লাস্টে যা দেখবো এটাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারতেছি না। তো যখন দেখতেছি পি বাই কিউ আকারে উপস্থাপন করতে পারতেছি না তখন আমরা বলবো এটা একটা অমূলদ সংখ্যা। অর্থাৎ শুরুতে আমরা ধরে নেব মূলদ সংখ্যা, এটা খেয়াল রাখবেন। তো খেয়াল করে দেখেন, তার আগে আরেকটা কাজ করবেন, এই 5-এর চেয়ে ছোট একটা পূর্ণবর্গ সংখ্যা নেবেন এবং 5-এর চেয়ে বড় একটা পূর্ণবর্গ সংখ্যা নেবেন। যেমন আমরা বলতে পারি 5-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4 এবং 5-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4 এবং 5-এর চেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। তো আমরা লিখি এখানে 5-এর মানটা 4-এর চেয়ে বড়, 9-এর চেয়ে ছোট। এখানে 4 আর 9 হচ্ছে, 4 হচ্ছে 5-এর চেয়ে ছোট পূর্ণবর্গ, 9 হচ্ছে 5-এর চেয়ে বড় পূর্ণবর্গ, এটা আমরা নিয়ে নেব। এরপর আমরা সবগুলো সংখ্যাকে বর্গমূল করব। তো আমরা লিখব √4, √5, √9। এখানে আমরা পাচ্ছি 2, √5, 3। অর্থাৎ √5-এর মানটা 2 আর 3-এর মাঝখানে কোনো একটা সংখ্যা। তো 2 আর 3-এর মাঝখানে তো কোনো পূর্ণ সংখ্যা নেই, অর্থাৎ আমরা বলবো অতএব √5 পূর্ণ সংখ্যা নয়। এটা কোনো পূর্ণ সংখ্যা যে নয় এটা আমরা আগে ফার্স্টে নিশ্চিত হয়ে নিলাম। আমাদের প্রমাণ করতে বলছে অমূলদ সংখ্যা, আমরা ধরে নেব এটা একটা মূলদ সংখ্যা। তো আমরা লিখি ধরি √5 একটি মূলদ সংখ্যা। আমরা জানি মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে উপস্থাপন করতে পারি। তো আমরা √5কে লিখতে পারি √5 সমান পি ডিভাইডেড বাই কিউ। খেয়াল রাখবেন পি আর কিউ এর পরিচয়টা কি? পি আর কিউ হচ্ছে এমন ধরনের সংখ্যা যাদেরকে কাটাকাটি করা যায় না। যেমন আমরা চাইলে বলতে পারি 15-এর নিচে 10, এটা যদি বলি আমরা এটা কাটাকাটি করে ওপরে লিখব 3,
নিচে লিখবো 2। এই 3 আর 2 এগুলোকে আমরা বলবো পি আর কিউ, এগুলোকে বলবো না। অর্থাৎ কাটাকাটি করার পরে লাস্টে যায় যেটা পাবো সেগুলোর উপরেরটাকে বলবো পি, নিচেরটাকে বলবো কিউ। খেয়াল করে দেখেন 3 আর 2 এই দুটোকে কিন্তু কোনো কাটাকাটি করা যাচ্ছে না। তো যাদের মাঝে কোনো কাটাকাটি করা যায় না এভাবে, বা সাধারণ গুণিতক নেই, বা সাধারণ গুণনীয়ক নেই, তাদেরকে আমরা বলবি সহমৌলিক সংখ্যা। অর্থাৎ এক্ষেত্রে আমাদের পি আর কিউ হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। তার অর্থ বোঝায় পি আর কিউকে কাটাকাটি করা যাবে না। অর্থাৎ আপনি উপরে পি লিখবেন, নিচে যদি কিউ লেখেন, এদের মাঝে কাটাকাটি করা সম্ভব না। অর্থাৎ এদের মধ্যে সাধারণ কোনো গুণনীয়ক নেই। অর্থাৎ এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা কাটাকাটি করতে পারবো। যেমন 15 আর 10 এই দুটাকে কিন্তু আমরা 5 দ্বারা কাটাকাটি করতে পারতেছি। তো এই ক্ষেত্রে 15 আর 10কে আমরা সহমৌলিক বলতে পারি না, কিন্তু আমরা 3 আর 2 এই দুটাকে পরস্পর সহমৌলিক বলতে পারি। অর্থাৎ পি আর কিউ এই 3 আর 2 এর মতন কোনো একটা সংখ্যা। ওকে, খেয়াল রাখবেন। আর কিউ এর মানটা 0 হওয়া যাবে না। তো এই সাইডে লিখে রাখবেন এখানে পি আর কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ এর মানটা নট ইকুয়াল টু 0। ওকে, আমরা এর পরের লাইনে যাই। আমরা এই রুটকে তুলে দেওয়ার জন্য দুই পাশে বর্গ করি। সেক্ষেত্রে এই √5কে বর্গ করলে আমরা পাচ্ছি 5, আর এই পাশে বর্গ করলে আমরা পাচ্ছি পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার। তো এই কিউ স্কোয়ার অর্থাৎ এখানে কিউ আছে দুইটা, একটা কিউকে আমি এই পাশে পার করে দিই। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 5q সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। এবার একটা গুরুত্বপূর্ণ কাজ হবে, ধরেন পির মানটা 3 আর কিউ এর মান 2, আমরা ইচ্ছা মতো ধরে নিলাম পির মান 3 আর কিউ এর মান হচ্ছে 2। তো একটু খেয়াল করে দেখেন লেফট সাইডের মানটা আমাদের কেমন দেখতে। লেফট সাইডে আছে 5q। তো দেখেন 5 আর কিউ এর মান কত 2, 5 দুগুণে 10, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। আর যদি রাইট সাইডের কথা বলেন সেক্ষেত্রে দেখেন পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। পির মান কত 3, তার উপর স্কোয়ার, কিউ এর মান কত 2। তো 3কে স্কোয়ার করলে 9, 2কে আর নিচে তো 2 থাকলো, এটা কিন্তু একটা ভগ্নাংশ। অর্থাৎ এই লেফট সাইডটা আমাদের একটা পূর্ণ সংখ্যা হচ্ছে, কিন্তু রাইট সাইডটা হচ্ছে ভগ্নাংশ। আপনি চাইলে 3 আর 2 না ধরে অন্য কোনো সংখ্যাও নিতে পারেন। আপনি চাইলে 3 আর 4 নিতে পারেন, আপনি চাইলে 5 আর 4 নিতে পারেন, আপনি চাইলে 5 6 নিতে পারেন, বা 6 5 নিতে পারেন, ইচ্ছা মতো। শুধু খেয়াল রাখবেন সহমৌলিক হতে হবে এবং নিচের সংখ্যাটা 0 হওয়া যাবে না এবং 1 হওয়া যাবে না, এটাও খেয়াল রাখবেন। তো আমরা এখানে দেখছি আমাদের লেফট সাইডটা পূর্ণ সংখ্যা, কিন্তু রাইট সাইডটা ভগ্নাংশ। আর পূর্ণ সংখ্যার ভগ্নাংশ তো সমান হতে পারে না। তো আমরা এই কথাগুলো একটু লিখে রাখি। আমরা এখানে লিখি, এখানে 5q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ একটি ভগ্নাংশ। অর্থাৎ এরা পরস্পর সমান হতে পারে না। তার মানে কি 5q নট ইকুয়াল পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, এটা হতে পারে না। তার মানে এই যে 5q আর পি স্কোয়ার বাই কিউ এটা ইকুয়াল হতে পারে না। তার মানে কেমন হবে, নট ইকুয়াল। এটা যদি নট ইকুয়াল হয়, তাহলে এটাও নট ইকুয়াল, তার মানে এটাও কি নট ইকুয়াল। তার মানে আমরা বলতে পারি √5 এর মানটা নট ইকুয়াল পি ডিভাইডেড বাই কিউ। অর্থাৎ √5কে আমরা পি বাই কিউ আকারে উপস্থাপন করতে পারতেছি না। তো আমরা এখানে বলি যেহেতু √5কে পি ডিভাইডেড বাই কিউ আকারে উপস্থাপন করা যাচ্ছে না, অতএব √5 মূলদ সংখ্যা হতে পারে না। তাহলে √5 যেহেতু মূলদ সংখ্যা হতে পারতেছে না, তার মানে √5 কেমন সংখ্যা হবে, অতএব √5 একটি অমূলদ সংখ্যা। এইটুকুই হচ্ছে আমাদের প্রমাণ। আপনারা খেয়াল রাখবেন এখানে √5 এর পরিবর্তে যদি আমাদের 2 3 6 7 যে কোনো কিছুই থাকুক, অর্থাৎ যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল যদি আমাদের এখানে থাকে সেটাই হবে অমূলদ সংখ্যা। সেক্ষেত্রে শুধু এই পাশের জায়গাতে আপনারা সেই সংখ্যাটা বসিয়ে দেবেন। আর এইটুকু আপনারা বের করবেন কিভাবে, আমি কিন্তু বারবার বলতেছি, এখানে যে সংখ্যা থাকবে তার চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা নেবেন এবং তার চেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা নেবেন। যেমন আমাদের যদি বলে √2,
তাহলে আমরা এই পাশে নেব 1 2 আর এখানে নেব 4। আমাদের যদি বল 3 তো সেক্ষেত্রে এই সেম কাজ, 1-এর চেয়ে বড় 3, 3-এর চেয়ে বড় 4। আমাদের যদি বলে 6 সেক্ষেত্রে আমরা নেব 4 6 9, এভাবে সংখ্যাগুলো বেছে নেব। তো এখানে √5 থাকতে পারে, √2, √3, √6, √7, √8, √10, √11, যে কোনো কিছুই থাকতে পারে। তো সব ক্ষেত্রে প্রমাণের এই প্রসেসটা একদম হুবহু সেম। তো এই অধ্যায় থেকে যদি সিকিউ প্রশ্ন আসে তো মূলত এই ধরনের প্রশ্নই আসে। আমরা এই পরবর্তীতে কিছু সিকিউ প্রশ্ন দেখব যেগুলো এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় এসেছিল, সেক্ষেত্রে দেখবেন এই হুবহু একই প্রশ্নই বোর্ড পরীক্ষায় এসেছে। তো এটি ভালোভাবে একটু খেয়াল রাখবেন। আমাদের এই সিকিউ প্রশ্নটা একটু খেয়াল করে দেখেন, এটা রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন। আমাদের এখানে সি নামে একটা সেট দেয়া আছে, সি সেটের উপাদানটা হচ্ছে √7। আমাদের বলতেছে প্রমাণ করো যে সি সেটের উপাদানটি একটা অমূলদ সংখ্যা, অর্থাৎ আমাদের বলতেছে প্রমাণ করো যে √7 একটি অমূলদ সংখ্যা। আমরা এর আগে √5 একটা অমূলদ সংখ্যাটা প্রমাণ করেছি, হুবহু সেম প্রমাণ এটাতে করতে হবে, অর্থাৎ শুধু 5-এর জায়গাতে আমাদের নিতে হবে 7। আর শুরুতে আমরা লিখব 4-এর চেয়ে 7 বড়, 7-এর চেয়ে 9 বড়, তারপর বর্গমূল করব, √4 √7 √9, এখানে আমরা পাবো 2 √7, এখানে পাবো 3। তখন আমরা বলবো যেহেতু √7-এর মানটা 2-এর চেয়ে বড়, 3-এর চেয়ে ছোট, অর্থাৎ √7টা পূর্ণ সংখ্যা হতে পারে না। তার মানে কি, এটা আমরা ধরে নেব মূলদ সংখ্যা, লাস্টে যা দেখবো যে মূলদ হচ্ছে না, তখন আমরা এটাকে বলবো অমূলদ সংখ্যা। পরবর্তী সিকিউ প্রশ্ন আমাদের যশোর বোর্ড 2020 সালে এসেছিল। এখানে আমাদের বলা হচ্ছে a = 2x - 1, যেখানে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমাদের বলা হচ্ছে প্রমাণ করো যে a এর বর্গমূল একটা অমূলদ সংখ্যা যেখানে x এর মান 3। তো খেয়াল করে দেখেন, a = আমাদের দেয়া আছে কত, 2x - 1। আমরা লিখি x = 3 হলে x এর স্থলে 3 বসাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি a = 2 × 3 - 1, আমরা পাচ্ছি 6 - 1, অর্থাৎ আমরা পাচ্ছি 5। আমাদের বলা হচ্ছে a এর বর্গমূল, তার মানে √a, এর মান কত, এর মান হচ্ছে 5, তার মানে √5। আমাদের প্রমাণ করতে বলতেছে √5 একটি অমূলদ সংখ্যা। এটি অলরেডি আমরা প্রমাণ করেছি, তো হুবহু একই প্রমাণ আমাদের এখানে লিখতে হবে। এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। গণিতের ক্ষেত্রে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো গণিত পারবেন। তো গণিতে কিন্তু প্র্যাকটিস ছাড়া আসলে হয় না। আর প্র্যাকটিস করার ক্ষেত্রে কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। আপনি যদি বুঝে না পড়ে, কত ক্ষেত্রে দেখা যায় কেউ কেউ গণিতটা মুখস্থ করে রাখে, যে হুবহু একই জিনিস মুখস্থ করে রাখে, পরীক্ষায় আসে লিখে আসে, কিন্তু যখনই দেখে যে সংখ্যা বা প্রসেস যদি আলাদা হয়ে যায় তখনই কলম নিয়ে কি বসে থাকে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, গণিতের ক্ষেত্রে সব কিছু একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। এবার আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। আমাদের এখানে যে সংখ্যাটা আমরা দেখতেছি এটা মূলত আবৃত দশমিক ভগ্নাংশ। এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ p/q আকারে উপস্থাপন করব। তো তার জন্য আমি বিস্তারিত প্রসেসটা না বলে আমি এমসিকিউ এর জন্য বলি। প্রথমে আমরা সংখ্যাটা লিখি 23.531, 3-এর উপর পৌনঃপুনিক, 1-এর উপর পৌনঃপুনিক। তো এটার কিন্তু সিকিউয়ের ক্ষেত্রে দারুণ একটা প্রমাণ আছে, মানে এটা কীভাবে সিকিউয়ের ক্ষেত্রে করতে হবে সেটা দারুণ আছে। তো পরবর্তীতে যদি আপনারা মনে করেন যে এই প্রশ্নটা আমাদের সিকিউয়ের জন্য দরকার, সেক্ষেত্রে আপনারা জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি এখানে মূলত এমসিকিউকে ফোকাস করে এই অংশটুকু করতেছি। তো খেয়াল করে দেখেন, আমাদের এটার ক্ষেত্রে এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে যাই, সেক্ষেত্রে প্রথমে আমরা দশমিক তুলে দেবো, পৌনঃপুনিক তুলে দেবো, অর্থাৎ পুরো সংখ্যাটা এখানে লিখব, 2 3 5 3 1, পুরো সংখ্যাটা লিখলাম, মাইনাস চিহ্ন দেব। এরপর আমরা কাজ করব, পৌনঃপুনিক ছাড়া যেটুকু আছে সেইটুকু লিখব, অর্থাৎ 2 3 5। আপনারা খেয়াল করে দেখেন, ওপরে কিন্তু কোথাও আমি দশমিক দিইনি, প্রথমে পুরো সংখ্যাটা লিখছি, মাইনাস চিহ্ন দিছি, পৌনঃপুনিক ছাড়া যেটুকু আছে সেইটুকু আমরা লিখছি, ডিভাইডেড বাই। এবার আমরা দশমিকের পরের অংশটুকু নিয়ে কাজ করব। দশমিকের পরে যে কয়টা পৌনঃপুনিক আছে সেই কয়টা 9 লিখব। তো আমরা দেখছি পৌনঃপুনিক আছে 2টা, তো আমরা 2টা 9 নেব, পৌনঃপুনিক ছাড়া আছে একটা 0 দেব। এই যে ওপরে বিয়োগ করে যেটা পাবেন এটাই হবে আমাদের সাধারণ ভগ্নাংশ, অর্থাৎ ওপরে বিয়োগ করলে কত আসতেছে আমরা একটু বিয়োগ করেই দেখি। এখানে আমাদের 1 থেকে 5 বাদ যাবে, সেক্ষেত্রে আমরা লিখব 6, হাতে থাকে 1, 3 আর 1 যোগ করে হলো 4, 3 থেকে যদি আমরা 4 বাদ দিই সেক্ষেত্রে আমরা পাচ্ছি 9, হাতে থাকে 1, 2 আর 1 3, 5 থেকে 3 বাদ দিলে 2, আর এখানে 2 3 আর নিচে হবে 9 9 0। এটা হবে আমাদের সাধারণ ভগ্নাংশ। অর্থাৎ খেয়াল রাখবেন, প্রথমে আমাদের কাজ হবে পুরো সংখ্যাটাকে এখানে লেখা, এরপর পৌনঃপুনিক ছাড়া যেটুকু আছে সেটুকু বাদ দেয়া, ডিভাইডেড বাই
দশমিকের পরে যে কয়টা পৌনঃপুনিক সেই কয়টা 9 নেব। এই যে এখানে একটা পৌনঃপুনিক আর একটা পৌনঃপুনিক দুইটা, আমরা দুইটা 9 নিছি। এরপর দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া আছে একটা অঙ্ক, তো আমরা একটা শূন্য নিছি। এরপর বিয়োগ করে যেটা পাবো এটা হবে আমাদের সাধারণ ভগ্নাংশ। আবার যদি আমাদের সংখ্যাটা এমন হয় যে 2.2 এটাই ধরেন এরকম আছে, তো আমরা প্রথমে পুরো সংখ্যাটা এখানে লিখি, 2 মাইনাস দেই, এই পৌনঃপুনিক ছাড়া কত আছে, পৌনঃপুনিক ছাড়া এই 2 আছে, তো এই 2 বিয়োগ করলাম, ডিভাইডেড বাই নিচে দশমিকের পর পৌনঃপুনিক কয়টা, একটা, আর তো এখানে পৌনঃপুনিক ছাড়া কেউ নাই, তো এখানে আর কিছু লেখার দরকার নাই। তো উপরে 22 থেকে 2 বাদ দেবো, পাবো 20, আর নিচে পাবো কত, 9। আপনি একটু খেয়াল করে দেখেন, 20কে যদি 9 দ্বারা ভাগ করেন সেক্ষেত্রে পাবেন 2.22222 ডট ডট ডট। এটাকে আমরা মূলত 2.2 পৌনঃপুনিক লিখতেছি। এভাবে আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এবার আমরা একটা এমসিকিউ প্রশ্ন দেখব। আমাদের বলা হচ্ছে 0.31 এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি। তো আমরা সংখ্যাটা লিখে ফেলি, 0.31 একের ওপর পৌনঃপুনিক। তো প্রথমে আমাদের পুরো সংখ্যাটা লিখতে হয়, 31 লিখলাম, মাইনাস চিহ্ন দিলাম, পৌনঃপুনিক ছাড়া যেটা আছে এটা লিখতে হবে। তো পৌনঃপুনিক ছাড়া আছে শুধু 3, ডিভাইডেড বাই দশমিকের পর যে কয়টা পৌনঃপুনিক, তো একটা পৌনঃপুনিক একটা 9, পৌনঃপুনিক ছাড়া কয়টা, একটা, তো একটা শূন্য দিলাম। তো উপরে আমরা 31 থেকে 3 বাদ দেবো, তো সেক্ষেত্রে পাচ্ছি 28, আর নিচে আমরা পাচ্ছি 90। তো এর সাধারণ ভগ্নাংশ হবে 28-এর নিচে 90। তো আমরা একটু খেয়াল করে দেখি কোথায় আছে 28-এর নিচে 90, একটা তো না, একটু কাটাকাটি করি, 2 দ্বারা কাটাকাটি করলে উপরে পাচ্ছি 14, আর নিচে 2 দ্বারা কাটাকাটি করলে আমরা পাচ্ছি 45। তো 14 নিচে 45, এই যে সি নং অপশনটি সঠিক। তো দেখেন উপরে 28 আছে, তো হুট করেই কিন্তু এই এ নাম্বার অপশনটা যেন টিক দেন না। উপরে 28 আছে, আপনি দেখবেন এখানে 28, তো এখানে দেখছেন 28 নাই, 28 নাই, 28 নাই, হুট করে যেন এটা টিক দেন না। নিচে কিন্তু আমাদের এখানে মিল নাই। তো দেখতে হবে পুরো সংখ্যাটা ঠিক আছে কিনা। তো গণিতের ক্ষেত্রে এই ধরনের ভুলগুলো কিন্তু খুব হয়, অর্থাৎ একটা অংশ দেখে আমরা হুটহাট এমসিকিউটা দাগায় ফেলি। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবো। পরবর্তী এমসিকিউ প্রশ্ন আমাদের বলা হচ্ছে 0.45 সমান কত। এখানে 4 আর 5-এর ওপর পৌনঃপুনিক আছে, তো আমরা লিখে ফেলি 0.45, 4-এর ওপর পৌনঃপুনিক, 5-এর ওপর পৌনঃপুনিক। তো প্রথমে পুরো সংখ্যাটা লিখি, মাইনাস চিহ্ন দিই, পৌনঃপুনিক ছাড়া কত আছে, তো পৌনঃপুনিক ছাড়া শুধু 0, তো 0 বিয়োগ করলাম, ডিভাইডেড বাই এই দশমিকের পর পৌনঃপুনিক কয়টা, 2টা, তো 2টা 9 দেব, পৌনঃপুনিক ছাড়া তো একটাও নাই, তো 0 দেওয়ার দরকার নাই। উপরে আমাদের হচ্ছে 45, আর নিচে আমাদের হচ্ছে 99। তো দেখি কোথায় আছে, 45-এর নিচে 99, আমাদের কাটাকাটি করতে হবে। আমরা যদি 3 দ্বারা কাটাকাটি করি, 3 দ্বারা 45কে কাটলে 15, 3 দ্বারা 99কে কাটলে 33। তো উপরে হচ্ছে আমাদের 15, আর নিচে হচ্ছে আমাদের 33। আবার 3 দ্বারা কাটাকাটি করা যায়, 3 দ্বারা আমরা যদি 15কে কাটি 5, 3 দ্বারা 33কে কাটলে পাচ্ছি 11, অর্থাৎ আমরা পাচ্ছি 5-এর নিচে 11, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বি নং অপশনটি সঠিক। পরবর্তী এমসিকিউ প্রশ্ন আমাদের বলা হচ্ছে 2.34 এর সাধারণ ভগ্নাংশ কোনটি। তো আমরা লিখে ফেলি, 2.34 পৌনঃপুনিক দিলাম, প্রথমে পুরো সংখ্যাটা লিখি, 2, 3, 4, মাইনাস চিহ্ন দিই, পৌনঃপুনিক ছাড়া যেটুকু আছে সেটুকু বাদ দিই, তাহলে কত, 2, 3, আর নিচে দশমিকের পর যে কয়টা পৌনঃপুনিক আছে একটা, তো একটা 9 লিখলাম, আর পৌনঃপুনিক ছাড়া আছে একটা অঙ্ক, তো একটা শূন্য দিলাম। উপরে আমরা বিয়োগ করি, 4 থেকে 3 বাদ দিলে আমরা পাচ্ছি 1, 3 থেকে 2 বাদ দিলে আমরা পাচ্ছি 1, আর এখানে 2, ডিভাইডেড বাই 90, অর্থাৎ 211-এর নিচে 90 কোথায়, এই যে খ নং অপশনটি, অর্থাৎ বি নং অপশনটি আমাদের এক্ষেত্রে সঠিক আনসার। এবার আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। 2 বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশের আবৃত এবং অনাবৃত উভয় অংশের অঙ্ক সংখ্যা সমান হলে এদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। অর্থাৎ যেমন 2.335, আমরা 3 আর 5-এর উপর পৌনঃপুনিক দিলাম, আর একটা ধরেন 12.427। খেয়াল করে দেখেন, দশমিক বিন্দুর পর প্রথমটাতে আমাদের পৌনঃপুনিক যুক্ত 2টা, পৌনঃপুনিক ছাড়া একটা, পরেরটাতেও দশমিক বিন্দুর পর পৌনঃপুনিক যুক্ত 2টা, পৌনঃপুনিক ছাড়া আছে একটা, অর্থাৎ আবৃত অংশ আর অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান। তো এই দুইটাকে আমরা বলবো একে অপরের সদৃশ। আর এরকম যদি না হয় তখন আমরা তাদেরকে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলবো। তো আমরা যদি কখনো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে চাই, সেক্ষেত্রে আমাদের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ নিতে হয়। যেমন ধরেন 0.3 পৌনঃপুনিক দিলাম, আর একটা 2.532, আর একটা সংখ্যা নিলাম 4।
2 আর 4-এর ওপর পৌনঃপুনিক এখানে আছে। তো খেয়াল করে দেখেন প্রথম সংখ্যায় আমাদের পৌনঃপুনিক যুক্ত আছে একটা, পরেরটাতে পৌনঃপুনিক যুক্ত আছে দুইটা। তো দুটা তো সেম না, তার মানে এরা সদৃশ না। তো এই দুটাকে যদি আমরা সদৃশ করতে চাই সেক্ষেত্রে আমাদের বলা হচ্ছে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা নিতে হবে সর্বোচ্চ। এখানে আমাদের অনাবৃত অংশের অঙ্ক আছে দুইটা, এখানে একটাও নাই, তাহলে সর্বোচ্চ কত হচ্ছে 2। তার মানে এখানেও আমাদের অনাবৃত হতে হবে দুইটা, এখানেও আমাদের অনাবৃত হতে হবে দুইটা। এরপর বলা হচ্ছে আবৃত অংশের অঙ্কগুলো লসাগু নিতে হবে। এখানে আবৃত অংশের অঙ্ক আছে কয়টা? একটা। আর এখানে আবৃত অংশের অঙ্ক আছে কয়টা? দুইটা। তো 1 আর 2 এর লসাগু নিতে হবে। তো 1 আর 2 এর লসাগু কত? 2। তার মানে আমাদের অনাবৃত অংশের জন্য আমাদের সর্বোচ্চ নিতে হচ্ছে কত? এই 2টা নিতে হবে অঙ্ক। আর আবৃত অংশের জন্য অঙ্কগুলো লসাগু 1 আর 2 এর লসাগু কত? 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, অর্থাৎ এই লসাগুটা আমাদের নিতে হবে। তো দুটাকে যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে লিখি 0.3333, 4টা লিখলাম, এই এখানকার 2 আর এখানকার 2 মিলে 4টা লিখলাম। আর পরেরটাকে আমরা লিখব 2.5324। আমরা এখানে 2 আর 4-এর উপর পৌনঃপুনিক দিলাম, আর এখানে 3 আর 3-এর উপর পৌনঃপুনিক দেব। এবার একটু খেয়াল করে দেখেন, অনাবৃত দুইটা, অনাবৃত দুইটা, আবৃত দুইটা, আবৃত দুইটা। তখন আমরা এই দুটাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলতে পারি। অর্থাৎ অনাবৃত অংশের যে অঙ্কগুলো থাকবে তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক নিব, আর আবৃত অংশের অঙ্কগুলোর যেগুলো থাকবে সেই সংখ্যাগুলোর লসাগু আমরা নিব। আমরা আরও একটা উদাহরণ দেখি। 2.3456 6 আর 7-এর উপর পৌনঃপুনিক, 0.23 এখানে পৌনঃপুনিক, আর একটা নিলাম 2.12345, 4 আর 5-এর উপর পৌনঃপুনিক। তো খেয়াল করে দেখেন প্রথমটাতে আমাদের অনাবৃত আছে দুইটা, পরেরটাতে অনাবৃত আছে একটা, তারপরেরটাতে অনাবৃত আছে তিনটা। এর মধ্যে ম্যাক্সিমাম কত? 3। তার মানে আমাদের অনাবৃত অংশের অঙ্ক হতে হবে 3টা। আর প্রথমটাতে আমাদের আবৃত আছে 3টা, পরেরটাতে আবৃত আছে একটা, তারপরেরটাতে আবৃত আছে 2টা। তো 3 1 2 এর লসাগু কত? এর লসাগু হচ্ছে আমাদের 3 2 1 এর লসাগু 6। তার মানে আমাদের আবৃত অংশের অঙ্ক হতে হবে 6টা। তাহলে টোটাল অঙ্ক হচ্ছে কয়টা? এখানে 3টা আর এখানে 6টা, অর্থাৎ 9টা। তার মানে দশমিক বিন্দুর পর প্রথমটা তো আমাদের অঙ্ক নিতে হবে 9টা, পরেরটা তো আমাদের অঙ্ক নিতে হবে 9টা, তারপরেরটা তো আমাদের অঙ্ক নিতে হবে 9টা। তো আমরা লিখে ফেলি 2.34। এরপর 5 6 7 এটা রিপিট ঘটবে, তো আমরা লিখি 5 6 7, কয়টা হলো? 1 2 3 4, 5টা হলো। আবার লিখি 5 6 7, কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8, আমাকে নিতে হবে 9টা। তো আর একটা লিখি, শুধু 5 লিখবো। তারপর কিন্তু আবার 6 7 আসবে, তো 6 7 আমাদের লেখার দরকার নাই, আমি শুধু একদম আনসারটা লিখতেছি। আমরা দেখছি 9টা অঙ্ক, এই জন্য আমরা 9 পর্যন্ত লিখলাম। পরেরটা তো আমরা লিখি 0.2 তো কিন্তু রিপিট হবে না, শুধু 3 রিপিট হবে। তো 3 লিখি 3 3 3 3 3 3 3 3, 1 2 3 4 5 6 7 8 9টা, দশমিকের পর 9টা অঙ্ক। পরেরটাকে আমরা লিখি 2.123, তারপর 4 5 বারবার রিপিট ঘটবে, 4 5 4 5 4 5, 1 2 3 4 5 6 7 8 9। দেখেন সবগুলোতে কিন্তু দশমিক বিন্দু পর 9টা অঙ্ক। তার মধ্যে পৌনঃপুনিক ছাড়া হবে কয়টা? 3টা। তো আমরা এই 3টা পৌনঃপুনিক ছাড়া রাখবো, আর পৌনঃপুনিক যুক্ত হবে 6টা। এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পৌনঃপুনিক, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত পৌনঃপুনিক, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত পৌনঃপুনিক। এবার দেখেন সবগুলো সংখ্যাতেই আমাদের অপৌনঃপুনিক মানে পৌনঃপুনিক ছাড়া আছে 3টা, আর পৌনঃপুনিক যুক্ত আছে 6টা করে, অর্থাৎ এগুলো আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হয়ে গেছে। তো আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কখন লাগে? যখন আমরা দুইটা পৌনঃপুনিক সংখ্যার যোগ বা বিয়োগের কাজ করতে যাব, তখন আমাদের সেগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে হয়। কিন্তু আমরা যদি গুণ আর ভাগের কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করা লাগে না, সেক্ষেত্রে আমাদের সেগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হয়। তো এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার আমরা দেখব আবৃত দশমিক ভগ্নাংশের যোগ। তো আমি একটু আগেই বলেছি আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করার জন্য আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে প্রথমে আমাদের সদৃশ করে নিতে হয়। যেমন 2.53 এর সাথে আমাকে যোগ করতে বলছে 0.2, এটাকে আমরা যোগ করতে বলতেছে। তো আমরা প্রথমে দুটাকে সদৃশ করে নেই। তো আমরা লিখি 2.53 পৌনঃপুনিক, আর পরেরটা কত? 0.2, এখানে পৌনঃপুনিক। তো দেখেন পৌনঃপুনিক ছাড়া আমাদের আছে কয়টা? একটা। তো একটা নিতে হবে পৌনঃপুনিক ছাড়া, আর পৌনঃপুনিক যুক্ত আছে একটা। তো একের লসাগু তো 1, তার মানে আমাদের পৌনঃপুনিক যুক্ত নিতে হবে একটা, পৌনঃপুনিক ছাড়া নিতে হবে একটা। তো আমরা লিখে ফেলি 2.53
এখানে পৌনঃপুনিক দিলাম, আর পরেরটাকে লিখব 0.22, এখানে দেবো পৌনঃপুনিক, কারণ এটাকে তো আমরা লিখতে পারি 0.2222, ইচ্ছা মতো 2 নেব, অনেকগুলো, তো আমার দরকার 2টা, তো আমি 2টা পর্যন্ত নিলাম, আর এখানে দিলাম পৌনঃপুনিক। এরপর আপনাকে একটা কাজ করতে হবে, এখানে একটা দাগ দিতে হবে, দাগ দেওয়ার পর এই পৌনঃপুনিক যুক্ত যেগুলো আছে সেগুলোকে আরেকবার এখানে লিখতে হবে 3, 2, একটা অঙ্ক লিখলেই হবে। এরপর যোগ করেন, সাধারণ নিয়মে যোগ, 3 আর 2 যোগ করে হয় 5, আর এখানে 3 আর 2 যোগ করে হয় 5, 5 আর 2 যোগ করে হয় 7, এখানে দশমিক দিলাম আর এখানে দিলাম 2। এই লাস্টেরটা লেখার দরকার নেই, এই পৌনঃপুনিক থেকে এইটুকু পর্যন্ত আমরা লিখবো, মানে এই লাস্টের 5 এটার কোনো দরকার নাই। এখানে যদি এটা 10-এর চেয়ে বড় হতো তখন এখানে হাতে 1 আসতো, ওই জন্যই মূলত আমাদের এই সাইডের অংশটুকু করা লাগে, মূলত এটা আমাদের অন্য কোনো কাজ নাই। তো আমাদের আনসার হবে 2.75, 5-এর ওপর পৌনঃপুনিক। এভাবে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের যোগের কাজ করতে পারি। সিকিউ প্রশ্নের কুমিল্লা বোর্ডে আমাদের 2020 সালে আমাদের এই যোগের প্রশ্নটি এসেছিল। আমাদের বলা ছিল ক নং প্রশ্নে এটার সাথে এটা যোগ করতে, তো আমরা লিখে ফেলি 3.25 পৌনঃপুনিক, তার মানে 3.252525, এভাবে বারবার চলতেই থাকবে। আর পরেরটা কত, 2.09, এখানে পৌনঃপুনিক, তার মানে 2.099999, এভাবে চলতেই থাকবে। তো খেয়াল করে দেখেন এই দুটার মধ্যে পৌনঃপুনিক ছাড়া আছে একটা, তার মানে আমাদের এই দুটার সংখ্যাকেই পৌনঃপুনিক ছাড়া হতে হবে একটা, আর পৌনঃপুনিক যুক্ত এখানে আছে 2টা আর এখানে আছে একটা, তো 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, তার মানে আমাদের টোটাল অঙ্ক হতে হবে 3টা, তার মধ্যে একটা হতে হবে পৌনঃপুনিক ছাড়া আর 2টা হবে পৌনঃপুনিক যুক্ত, তার মানে আমরা 3টা অঙ্ক নেই, এই 3টা নিতে হবে, এই 3টা মানে দশমিকের পরে 3টা। তো পৌনঃপুনিক ছাড়া কয়টা, একটা, তো পৌনঃপুনিক যুক্ত নিতে হবে 2টা, তো এই 2টা, এই 2টা, তো পরেরগুলো আমরা একটু মুছে দেই, এগুলো আমরা মুছে দিলাম। এবার আমরা যোগ করি, তো যোগের ক্ষেত্রে খেয়াল রাখবেন এখানে একটা দাগ দিতে হবে, যেটুকু রিপিট ঘটতেছে এটা একবার একটু লিখে ফেলেন, 5, 2, এখানে 9, 9। এবার স্বাভাবিক নিয়মে যোগ করেন, 9 আর 2 যোগ করে কত হয় 11, তার 1, হাতে থাকে 1, 9 আর 1 10, 10 5 15, 15 5, হাতে থাকে 1, 9 আর 1 10, 10 আর 2 12, 2, হাতে থাকে 1, 9 আর 1 10, 10 5 15, 15 5, হাতে থাকে 1, 2 আর 1 3, হাতে থাকে না, 3 আর 2 যোগ করে হয় 5, দশমিক দিলাম, আর যে সোজা পৌনঃপুনিক সেই সোজা পৌনঃপুনিক দিয়ে নেবেন, এটার কোনো কাজ নাই। আমাদের আনসার হবে 5.352, এখানে আর এখানে পৌনঃপুনিক। আবার আমরা যদি পরবর্তী প্রশ্নটা সলভ করি সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখি, আমি এটা মুছিয়ে দেই। তো দেখেন পরেরটাকে আমরা একটু দেখি, আমাদের এখানে পৌনঃপুনিক ছাড়া আছে একটা আর এখানে পৌনঃপুনিক ছাড়া আছে একটা, তো পৌনঃপুনিক ছাড়া আমাদের একটাই নিতে হবে, আর এখানে পৌনঃপুনিক যুক্ত আছে একটা, এখানে পৌনঃপুনিক যুক্ত আছে 2টা, তো পৌনঃপুনিক ছাড়া নিতে হবে একটা, আর পৌনঃপুনিক যুক্ত আছে 1 আর 2, তাহলে 1 আর 2 এর লসাগু কত 2, তার মানে আমাদের দশমিক বিন্দুর পর টোটাল অঙ্ক নিতে হবে 3টা, তার মধ্যে একটা হতে হবে পৌনঃপুনিক ছাড়া আর 2টা হতে হবে পৌনঃপুনিক যুক্ত। তো আমরা প্রথম অঙ্কটা লিখে ফেলি 7.05, এটাকে আমরা লিখতে পারি 7.055, এই যে 3টা লিখলাম। পরেরটা আমাদের দেয়া আছে 3.273, এখানে আর এখানে পৌনঃপুনিক, তো এটাকে আমরা লিখি 3.273, 3টা লিখতে হবে, এখানে এখানে পৌনঃপুনিক, এখানে এখানে পৌনঃপুনিক, এরপর এখানে একটা দাগ দেব 5 5, মানে যেটুকু রিপিট ঘটতেছে ওটাই আরেকবার লিখব 7 3, এরপর স্বাভাবিক নিয়মে যোগ করবেন, যোগ করার পর শুধু এইটুকু নেব আমরা, এইটুকুতে যেটা পাবো এটা হবে আমাদের যোগফল। তৃতীয় কুইজ প্রশ্নে আমাদের বলা হচ্ছে এই দুটো যোগ করো, তো আপনারা এই দুটো যোগ করবেন এবং সঠিক আনসারটি ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবার আমরা আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ সম্পর্কে আলোচনা করব। তো যোগের মতো করেই আমরা আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগের কাজটা করব, অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে প্রথমে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করব, এরপর আমরা বিয়োগ করব। অর্থাৎ যদি আমাদের 2.53 পৌনঃপুনিক থেকে যদি 0.212 এটা যদি বিয়োগ করতে বলা হয়, তো সেক্ষেত্রে আমাদের এটাকে সদৃশ আর এটাকে, এই দুটাকে সদৃশ করে নিতে হবে। তো আমরা দেখি পৌনঃপুনিক ছাড়া একটা, পৌনঃপুনিক ছাড়া একটা, তো সর্বোচ্চ নিতে হবে একটা, আর এখানে আছে পৌনঃপুনিক যুক্ত একটা, এখানে আছে পৌনঃপুনিক যুক্ত 2টা, তো টোটাল কয়টা হলো 1 আর 2 এর লসাগু 2, তার মানে আমাদের পৌনঃপুনিক ছাড়া নিতে হবে একটা আর পৌনঃপুনিক যুক্ত নিতে হবে 2টা, তার মানে টোটাল অঙ্ক নিতে হবে আমাদের 3টা। তো আমরা লিখে ফেলি 2.533, এখানে আর এখানে পৌনঃপুনিক দেবো, আর পরেরটাকে লিখবো 0.212, এখানে আর এখানে পৌনঃপুনিক দেবো, এখানে দাগ দেবো, যে দুটা রিপিট ঘটতেছে সেগুলো এখানে লিখি 3 3, আর এখানে 1 2,
এরপর স্বাভাবিক নিয়মে বিয়োগ করবেন, অর্থাৎ বিয়োগ যেভাবে করা হয় এখান থেকে শুরু করে এই দিক পর্যন্ত বিয়োগ করবেন, এইটুকু হবে আমাদের আনসার। অর্থাৎ যোগের কাজ আর বিয়োগের কাজ হুবহু সেম। এবার আমরা আবৃত দশমিক ভগ্নাংশের গুণ সম্পর্কে আলোচনা করব। ধরেন আমাদের একটা দেয়া আছে 2.3 গুণন 3.2, এটা দেয়া আছে, এই দুটো গুণ করতে বলা হচ্ছে। তো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো আমরা একটু দেখি, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রথমে আমাদের পুরো সংখ্যাটা লিখতে হবে, বিয়োগ চিহ্ন দিতে হবে, পৌনঃপুনিক ছাড়া যেটুকু আছে সেটুকু বাদ দিতে হবে, ডিভাইডেড বাই দশমিকের পর যে কটা পৌনঃপুনিক সেই কটা 9, যে কটা পৌনঃপুনিক ছাড়া সেই কটা 0। তো এখানে তো পৌনঃপুনিক ছাড়া একটাও নাই, তো নিচে শুধু 9 নিতে হবে, গুণ চিহ্ন দিলাম। এটাকেও সেম কাজ, প্রথমে পুরো সংখ্যাটা নিতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে, পৌনঃপুনিক ছাড়া যেটা সেটা বাদ দিতে হবে, ডিভাইডেড বাই দশমিকের পর যে কটা পৌনঃপুনিক সেই কটা 9 নিতে হবে। তো উপরে আমরা বিয়োগ করলে পাচ্ছি 21, তার নিচে 9, আর এখানে আমরা 32 থেকে 3 বাদ দিলে আমরা পাচ্ছি 29, আর নিচে পাচ্ছি 9। তো এরপর আমরা দেখব কাটাকাটি করব, কাটাকাটি করে যেটা পাবো এটাই হবে আমাদের আনসার। তো এটাই হবে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ, অর্থাৎ গুণের কাজটা একদম সহজ। আমাদের এই এমসিকিউ প্রশ্নে বলা হচ্ছে 0.3 পৌনঃপুনিকের সাথে 0.6 পৌনঃপুনিক গুণ করলে কত হবে। এটা ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। তো আমরা প্রথমে 0.3 পৌনঃপুনিক এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। এখানে আমরা লিখি 3 - 0, কারণ পুরো সংখ্যাটা আগে লিখতে হবে, তারপরে মাইনাস দিয়ে পৌনঃপুনিক ছাড়া যেটুকু আছে সেটুকু বাদ দিতে হবে, ডিভাইডেড বাই দশমিক বিন্দুর পর যে কটা পৌনঃপুনিক সেই কটা 9, আর এখানে তো পৌনঃপুনিক ছাড়া কেউ নাই, এই কারণে আমরা 0 নেব না। তো উপরে আমরা পাচ্ছি 3, নিচে পাচ্ছি 9, এটাকে আমরা লিখতে পারি 1 এর নিচে 3, মানে এই 3 দ্বারা 9কে কাটাকাটি করলাম, তো পেলাম 1 এর নিচে 3। পরেরটাকে আমরা লিখি 0.6 পৌনঃপুনিক, উপরে হবে আমাদের 6 - 0 ডিভাইডেড বাই 9, এটাকে আমরা লিখতে পারি 6 এর নিচে 9, 3 দ্বারা কাটাকাটি করলে এখানে 2, আর এখানে পাবো 3, তো এটাকে আমরা পাচ্ছি 2 এর নিচে 3। আমরা একটু গুণ করি, 0.3 পৌনঃপুনিক গুণন 0.6 পৌনঃপুনিক, তো 0.3-এর মান কত 1/3, 0.6-এর মান কত 2 ডিভাইডেড বাই 3। তো উপরে নিচে তো কাটাকাটি করা যাচ্ছে না, তো উপরে উপরে গুণ করি, নিচে নিচে গুণ করি, উপরে আমরা পাচ্ছি 2 আর নিচে আমরা পাচ্ছি 9, তো আনসার হবে 2 এর নিচে 9। তো একটু খেয়াল করে দেখেন এগুলোর মধ্যে কোনটা 2 এর নিচে 9। তো আপনারা চাইলে দেখেন যদি আমরা 0.2 এটা ধরি তাহলে এটাকে আমরা লিখতে পারি, আচ্ছা আরেকটা কাজ করেন, আপনারা এটাকে ক্যালকুলেটারে ওঠান, ক্যালকুলেটারে 2কে 9 দ্বারা ভাগ দেন, তাহলেই দেখবেন যে এর মধ্যে পেয়ে যাবেন। আমরা যদি ক্যালকুলেটার ব্যবহার করি সেক্ষেত্রে আমরা 2কে 9 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 0.222222 ... অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 0.2 তার উপর পৌনঃপুনিক, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বি নং অপশনটি সঠিক। অর্থাৎ আপনারা এইটুকু পর্যন্ত করার পর অপশন যদি এরকম আকারে থাকে সেক্ষেত্রে ক্যালকুলেটার ব্যবহার করবেন, ক্যালকুলেটার ব্যবহার করে ভাগ করবেন, ভাগ করে দেখবেন এই মানটা সরাসরি পেয়ে গেছেন। এই এমসিকিউ প্রশ্ন আমরা সেম কাজ করি, প্রথমে এগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করি। তো প্রথমটা আমাদের আছে 0.28, 8-এর উপর পৌনঃপুনিক, তো এটাকে আমরা লিখব 28 - 2 ডিভাইডেড বাই 9 0, উপরে আমরা পাচ্ছি 26 আর নিচে আমরা পাচ্ছি 90। পরেরটা আমাদের দেয়া আছে 42.18 এরকম, এটাকে আমরা লিখতে পারি 42.18 - 42 ডিভাইডেড বাই 9 9, উপরে আমরা পাচ্ছি 8 থেকে 2 বাদ দিলে 6, 1 থেকে 4 বাদ দিলে 7, হাতে থাকে 1, এখান থেকে 2 থেকে 1 বাদ দিলে 1, আর এখানে 4 4ই থাকবে, আর নিচে হবে 9 9। তো আমরা যদি এই দুটো গুণ করি সেক্ষেত্রে দেখতে হবে 26 নিচে 90 গুণন 4 1 7 6 ডিভাইডেড বাই 9 9, এই মানটা আমরা ক্যালকুলেটার দিয়ে বের করবো। অর্থাৎ 26কে আপনারা 4 1 7 6 দ্বারা গুণ দেবেন, উপরে দুটা গুণ আর নিচের দুটা গুণ দেবেন। তো উপরে দুটা গুণ করলে আমরা দেখি কত পাই। এক্ষেত্রে আমরা পাচ্ছি 108 5 7 6, উপরে দুটা গুণ করলে। অনুরূপভাবে আমরা নিচের দুইটা গুণ করি, সেক্ষেত্রে আমরা মানটা পাচ্ছি 8 9 1 0। এবার আমরা উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করব, সেক্ষেত্রে দেখি মানটা কত পাই। আমরা এই মানটা পাচ্ছি 12.1858585... ... এটাকে আমরা লিখতে পারি 12.185, এই 8-এর উপর আর 5-এর উপর পৌনঃপুনিক। আমরা একটু খেয়াল করে দেখি 12.185, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বি নং অপশনটি সঠিক। এবার আমরা আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ সম্পর্কে আলোচনা করব। তো গুণের অনুরূপভাবে আমরা ভাগের কাজটা করব, অর্থাৎ প্রথমে আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করব, এখানে ভাগ চিহ্ন দিলাম, পরেরটাকেও সাধারণ ভগ্নাংশে পরিণত করলাম। এরপরে কাজ হবে প্রথমটা ঠিকঠাক থাকবে, এই ভাগকে আমরা গুণ বানাবো, আর পরের যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে উল্টায় দেব। অর্থাৎ এই সংখ্যাটা যদি দেখতে পি ডিভাইডেড বাই কিউ হয় তাহলে কিউ যাবে ওপরে,
পি আসবে নিচে। এরপর আমরা উপরে নিচে কাটাকাটি করব, কাটাকাটি করা না গেলে উপরে উপরে গুণ দেব, নিচে নিচে গুণ দেব, গুণ দিয়ে লাস্টে যে মানটা পাবো এটাই হবে আমাদের ভাগফল। অর্থাৎ গুণের অনুরূপভাবে আমরা ভাগের কাজটা করতে পারি। আমাদের এই এমসিকিউ প্রশ্নে বলা হচ্ছে 0.13 পৌনপুণিক ভাগ 0.3 পৌনপুণিক সমান কত। তো আমরা একটু দেখি 0.13 পৌনপুণিক, তো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করি। 13 - 1 ডিভাইডেড বাই 9 শূন্য, ওপরে হবে আমাদের 12 আর নিচে হবে 90। পরেরটা আমাদের দেওয়া আছে 0.3 তার পৌনপুণিক, তো ওপরে হবে আমাদের 3 - 0 ডিভাইডেড বাই 9, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 1/3। তো আমরা একটু লিখি 0.13 পৌনপুণিক, ভাগ চিহ্ন দিলাম 0.3 পৌনপুণিক, তো মানগুলো বসে। এটার মান হচ্ছে 12 নিচে 90, ভাগ চিহ্ন দিলাম, এটার মান হচ্ছে 1/3। তো এখানে আমরা ভাগকে গুণ বানাই, 12 নিচে 90, ভাগকে গুণ বানালাম, 3 গেল উপরে, 1 আসলো নিচে। তো এই 3 দ্বারা আমরা 90কে কাটাকাটি করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 30। তো উপরে হচ্ছে 12 আর নিচে হচ্ছে 30, 3 দ্বারা কাটাকাটি করতে পারি, 3 4 12, 3 10 30। আবার 2 দ্বারা কাটাকাটি করতে পারি, এখানে হয় 2 আর এখানে হয় 5, অর্থাৎ আমরা পাচ্ছি 2 এর নিচে 5। তো এখানে আমাদের 2 এর নিচে 5 ডিরেক্টলি দেওয়া আছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের ভাগফল হবে 2 এর নিচে 5। এবার আমরা নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত মান এবং আসন্ন মান সম্পর্কে আলোচনা করব। আপনারা একটু খেয়াল করে দেখেন, এটা আমাদের একটা সংখ্যা, আমাদের বলা হচ্ছে এর 4 দশমিক স্থান পর্যন্ত মান কত। অর্থাৎ দশমিক বিন্দুর পর আমরা 4টা অঙ্ক নেব। তো দেখি দশমিক বিন্দুর পর 1টা 2টা 3টা 4টা, কত হবে তাহলে 5.4325। অর্থাৎ আমাদের যদি এরকম বলা থাকে 4 দশমিক স্থান পর্যন্ত মান, তো আমরা 4 দশমিক স্থান পর্যন্ত যাব, অর্থাৎ দশমিক বিন্দু পর 4টা অঙ্ক নেব, নিয়ে যেটুকু পাবো এটাই হবে আমাদের আনসার। কিন্তু আমাদের যদি বলা হয় 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, কথাটা খেয়াল রাখবেন, আসন্ন মান যদি বলে সেক্ষেত্রে আমাদের 4 দশমিক পর্যন্ত বললে আমরা দশমিকের পর 5টা অঙ্ক পর্যন্ত যাব, দশমিকের পর 5টা অঙ্ক পর্যন্ত যাব। এরপর দেখব 5 নাম্বার অঙ্কটা যদি 5 6 7 8 9 হয়, সেক্ষেত্রে আমরা এই 4 নাম্বার যে অঙ্কটা আছে তার সাথে 1 যোগ করে দেব। অর্থাৎ এখানে আমরা দেখছি আমাদের 5 নাম্বার অঙ্কটা হচ্ছে 8, যা এখানে আছে, এই কারণে আমরা এই আগের যে 4 নাম্বার যে অঙ্কটা 5 যেটা আছে 5-এর সাথে 1 যোগ করব। সেক্ষেত্রে এটা দেখতে হবে 5.4326, এটা হবে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আমরা যদি বলি 2 দশমিক স্থান পর্যন্ত মান এবং 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত, তো আপনি যদি বলেন 2 দশমিক স্থান পর্যন্ত মান, সেক্ষেত্রে মানটা হবে 5.43। কিন্তু যদি বলেন 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, সেক্ষেত্রে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত মানটা বের করব। তো 3 নম্বর অঙ্কটা কত 2, এটা তো 5-এর চেয়ে ছোট, তো যেমন আছে এটা তেমনই থাকবে, সেক্ষেত্রে দেখতে হবে 5.43। অর্থাৎ লাস্টের অঙ্কটা, অর্থাৎ 4 দশমিক স্থান পর্যন্ত বললে 5 দশমিক স্থান অঙ্কটা যেটা আছে সেটা যদি 5 বা তার বড় হয় তখনই আগেরটার সাথে 1 যোগ হবে, না হলে যেমন আছে তেমনই থাকবে। এভাবে আমরা নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত মান এবং আসন্ন মান নির্ণয় করতে পারি। এই এমসিকিউ প্রশ্নে আমাদের বলা হচ্ছে এই সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যেহেতু বলা আছে, তো আমরা 4 দশমিক স্থান পর্যন্ত দেখব। 4 দশমিক স্থান পর্যন্ত দেখলাম, আমরা দেখি 4 নাম্বার অঙ্কটা হচ্ছে 7, যা 5-এর চেয়ে বড়, এই জন্য 3 দশমিক স্থানে যে অঙ্কটা আছে তার সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ 0.999 এর লাস্টের 9-এর সাথে 1 যোগ করি। তো সেক্ষেত্রে 9 আর 1 যোগ করে হয় 0, মানে 10-এর 0 হাত থেকে 1, 9 আর 1 যোগ করে হয় 10-এর 0 হাত থেকে 1, 9 আর 1 যোগ করে 9 আর 1 যোগ করে হয় 10, তার 0 হাতে থাকে 1, ওই একটা আসলো এখানে, অর্থাৎ দেখতে হবে 1.3টা শূন্য। তো কোথায় এটা, এটা, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সি নং অপশনটি সঠিক। এত দীর্ঘ সময় ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া আপনার পরামর্শ, মতামত বা অভিমত ভিডিওর কমেন্ট সেকশন জানাতে পারেন। এছাড়া সরাসরি প্রশ্ন করতে আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন। আপনার সময় সুন্দর কাটুক।